হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম স্থান হলো বাংলাদেশ। যুগে যুগে বহু জাতি এদেশে এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য, আবার কেউ বা ঘুরিয়ে বেড়েছেন দেশ থেকে দেশান্তরে। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ও তার আশেপাশের বেশ কিছু জনপ্রিয় জায়গাগুলো আমরা সচরাচর ঘুরতে যাই, আবার কারো কাছে অজানাই থেকে যায়। তাই সকল ভ্রমণ জায়গাগুলো একসাথে আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশ জাতীয় জাদুঘর, যা ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত। বলা হয় জাদুঘর একটি দেশের দর্পণ স্বরূপ। সমাজের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করে রাখা হয় এই জাদুঘরে। জাদুঘরের প্রথমে প্রবেশে আপনাকে টিকিট নিতে হবে, আর এই টিকিট নিতে হবে অনলাইনে কীভাবে টিকিট কাটবেন তার একটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সবাই দেখে নেবেন। শনিবার বুধবার প্রতিদিন সকাল 10:30 থেকে 5:30 পর্যন্ত এবং শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং রমজান মাসে প্রতি শনিবার থেকে বুধবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকে এই জাতীয় জাদুঘর। বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রতিদিন গড়ে 2000-এর বেশি দর্শনার্থী পরিদর্শন করতে আসেন। এদের মধ্যে বিদেশিরাও আছেন। দর্শনার্থীর পরিমাণ প্রাপ্ত বয়স্কদের জন্য 20 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য 10 টাকা, বিদেশিদের জন্য 5 টাকা। তবে সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য 300 টাকার টিকিটে প্রবেশাধিকার পান। জাদুঘরের ভিতরে ব্যাগ, ক্যামেরা, আসবাবপত্র, সরঞ্জামাদি নিতে পারবেন না। জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের একটি বিশাল ভাস্কর্য আছে, যা আনুমানিক 20 থেকে 30 ফিট লম্বা। জাতীয় জাদুঘর বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রাগৈতিহাসিক নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন, গবেষণা কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ জাতীয় জাদুঘর 20 মার্চ 1913 সালে প্রতিষ্ঠিত হয় এবং 7ই আগস্ট 1913 খ্রিস্টাব্দের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 1983 খ্রিস্টাব্দের 17 নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয়। জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত। এখানে নৃতত্ত্ব, চারুকলা, ইতিহাস, প্রকৃতি ও আধুনিক ও প্রাচীন বিশ্ব সভ্যতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা 44টি গ্যালারি রয়েছে আলাদাভাবে। 8 একর জমির উপর নির্মিত আর 4তলা ভবনটির 3 তলা জুড়ে রয়েছে 44টি গ্যালারি। বাংলাদেশের জাতীয় জাদুঘরের স্থাপনার নকশা করেছেন দেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মইনুল হোসেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগৃহীত নিদর্শনের সংখ্যা প্রায় 94,000। প্রতিটি নিদর্শনের একটি এক্সেপশন নাম্বার রয়েছে। নিদর্শনের নাম, সংক্ষিপ্ত পরিচয়, ফটো নিয়ে কম্পিউটার ডেটাবেস প্রণয়ন করা হয়েছে এবং 7,500 নিদর্শনের বর্ণনামূলক ক্যাটালগ প্রকাশ করা হয়েছে এই জাদুঘরে। সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানীর ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান। এটি পূর্বে নাম ছিল রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রতিষ্ঠার পর জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম অনুসারে রমনা রেসকোর্স ময়দানের নাম পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয়। 1890-এর দশকে ঢাকা নবাবদের আনুকূল্যে একসময় ঘোড়দৌড় ঢাকায় বেশ জনপ্রিয়তা লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রাবাস মহসিন হলের উত্তর পাশে নবাবদের ঘোড়ার আস্তাবল কিছুদিন আগে অক্ষত ছিল। ঢাকা নবাবগঞ্জ রেসকোর্স এলাকাটির উন্নয়ন সাধন করেন এবং এই এলাকায় একটি সুন্দর বাগান তৈরি করে তার নাম দেন শাহবাগ বা রাজকীয় বাগান। নবাবগঞ্জ এলাকাটিতে একটি চিড়িয়াখানা স্থাপন করেছিলেন, যা বর্তমানে মিরপুরে স্থানান্তর করা হয়েছে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এই এলাকাটির গুরুত্ব দিনে দিনে বেড়েই চলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ এখানেই প্রদান করেন। 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এই উদ্যানে আত্মসমর্পণ করে মিত্র বাহিনীর হাতে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই ঘোষণাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সোহরাওয়ার্দী উদ্যানেই প্রদান করেন। 9 মাস বীরত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করে এবং এই রমনা মাঠে তথা সোহরাওয়ার্দী উদ্যানে 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি সৈন্যগণ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এই দিনটি বাংলাদেশের বিজয় দিবস। 1972 সালে 17 মার্চ 1900-তে এক বিশাল জনসভায় বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সোহরাওয়ার্দী উদ্যান বা রমনা রেসকোর্সের দক্ষিণে পুরনো হাইকোর্ট ভবন, জাতীয় 3 নেতার মাজার, শেরেবাংলা একে ফজলুল হক, খাজা নাজিম উদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধি, পশ্চিমে বাংলা একাডেমি, অ্যাটমিক এনার্জি কমিশন, ছাত্র শিক্ষক কেন্দ্র, চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, পাবলিক লাইব্রেরি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর, এবং উত্তরে বারডেম হসপিটাল, ঢাকা ক্লাব ও ঢাকার টেনিস কমপ্লেক্স এবং পূর্বে সুপ্রিম কোর্ট ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও রমনা পার্ক অবস্থিত।
70-এর দশকের শেষ ভাগ থেকে শুরু করে এখানে প্রচুর গাছগাছালি রোপণ করা হয়েছে। বর্তমানে ফাঁকা জায়গা তুলনামূলকভাবে অনেক কম। যদিও ছোটোখাটো বৈশাখী মেলা জাতীয় অনুষ্ঠানের পরিসর এখানে আছে, কিন্তু কোনোরূপ জনসভা করার অবকাশ আর নেই। স্বাধীনতা জাদুঘর। স্বাধীনতা জাদুঘর সোহরাওয়ার্দী উদ্যানের অন্যতম স্থাপনা। এই জাদুঘর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চিত্রিত করে। মোগল শাসনামল থেকে শুরু করে 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর বিজয় অর্জন পর্যন্ত দীর্ঘ সংগ্রাম ইতিহাসের সচিত্র বর্ণনা প্রদর্শন করেছে এই জাদুঘরটি। সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 খ্রিস্টাব্দের 7ই মার্চ তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। আর এখানেই থেকেই এই বছরের 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এখানে আত্মসমর্পণ করেন মিত্রবাহিনীর কাছে। স্বাধীনতা জাদুঘর বাংলাদেশের 45তম স্বাধীনতা দিবস 2015 খ্রিস্টাব্দের 25শে মার্চ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। স্বাধীনতা জাদুঘর বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং এর ইখতিয়ারে একটি শাখা জাদুঘর হিসেবে পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সম্মুখে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে অবস্থিত গ্রামীণ সংস্কৃতির আদলে সংস্কৃতি শিল্প সাহিত্যের চর্চার মিলনস্থল। এটি প্রচলিত কোনো সংগঠন নয়। এই মিলনস্থলে প্রায় সারা বছর প্রতি শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত শিল্পকর্ম, নাটক, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী এবং সঙ্গীতসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। 16 ডিসেম্বর 2003 সালে স্থাপনাটি ছবির হাট হিসেবে স্বীকৃতি পায়। শিখা চিরন্তন ফলক। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতা সংক্রান্ত যেসব ঐতিহাসিক ঘটনা অনুষ্ঠিত হয়েছে সেগুলিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে 1999 সালে এখানে একটি শিখা চিরন্তন নামে স্থাপনা করা হয় এবং একই সাথে তার পাশেই যেখানে পাকিস্তানি সৈন্যগণ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিল সেখানে গড়ে তোলা হয়েছে স্বাধীনতা টাওয়ার। সর্বপ্রথম 1996 খ্রিস্টাব্দে এখানে স্বাধীনতা স্তম্ভ শিখা চিরন্তন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। স্বাধীনতা স্তম্ভ প্রকল্পের অন্যতম প্রধান আকর্ষণ জনতার দেয়াল নামে 273 ফুট দীর্ঘ একটি দেয়াল চিত্র। এটি ঐতিহাসিক ভিত্তিক টেরাকোটার পৃথিবীর দীর্ঘতম মুরাল। এর বিষয়বস্তু 1948 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাস। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে খনন করা হয়েছে একটি কৃত্রিম জলাশয় বা লেক। 2001 খ্রিস্টাব্দে 4 দলীয় জোট সরকার এর শাসনামলে উদ্যানের ভিতর ঢাকা জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত একটি স্থাপন করা হয়। জনতার দেয়াল টেরাকোটা মুরালের নিচের অংশে প্রতিষ্ঠিত করা হয়েছে স্বাধীনতা জাদুঘর। রমনা পার্ক। রমনা পার্কের পশ্চিমে আজিমপুর, নিউ মার্কেট ও ধানমন্ডি, দক্ষিণে বর্তমান সচিবালয় ভবন, কার্জন হল, চানখারপুল ও পূর্বে পুরানো পল্টন, সেগুনবাগিচা ও রাজারবাগ, আর উত্তরে সেন্ট্রাল রোড, পরিবাগ ও ইস্কাটন পর্যন্ত এলাকাটি বিস্তৃত ছিল। ব্রিটিশ এবং পাকিস্তানি শাসনামলে ঢাকার 4টি থানার একটি নামকরণ করা হয়েছিল এই রমনা। বর্তমানে ঢাকার 20টি থানার একটি হচ্ছে এই রমনা থানা। রমনার ইতিহাস শুরু হয় ইংরেজি 1610 খ্রিস্টাব্দে, যখন মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে সুবেদার ইসলাম খান ঢাকা নগরী প্রতিষ্ঠা করেন। ওই সময় ঢাকার উত্তর শহরতলিতে দুটি চমৎকার আবাসিক এলাকা গড়ে ওঠে। সুবেদার ইসলাম খান চিশতির ভাইয়ের নামানুসারে এর নামকরণ করা হয় মহল্লা চিশতিয়া এবং সুবেদার ইসলাম খান একজন সেনাধ্যক্ষ সুজা খানের নামানুসারে অপর এলাকাটির নামকরণ করা হয় মহল্লা সুজাতপুর। তখন উন্নত বসতবাড়ি ছাড়াও মসজিদ, বাগান, সমাধি সৌধ, মন্দির ইত্যাদি গড়ে ওঠে এই এলাকায়। মুঘল সাম্রাজ্যের পতনের পর রমনা ধীরে ধীরে তার পুরনো গৌরব হারিয়ে ফেলে। শাহবাগ থেকে ইডেন বিল্ডিং বা সচিবালয় পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয়। এই রাস্তার পূর্ব দিকের অংশে রমনা পার্কের নামে একটি চমৎকার বাগান গড়ে তোলা হয়। বর্তমানে সুপ্রিম কোর্টের ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটি তখনও বিদ্যমান ছিল, তবে চিড়িয়াখানাটির প্রাণীদের মধ্যে ছিল শুধু গুটি কয়েক বাঘ, ভালুক এবং বিভিন্ন প্রজাতির পাখি। পরে চিড়িয়াখানাটি মিরপুরে তার বর্তমান অবস্থানে সরিয়ে নেওয়া হয়। রমনা পার্ক, রেসকোর্স ময়দান কিংবা সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অবিচ্ছেদ্য অংশ। 1969 সালের 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পেলে রেসকোর্স ময়দানে তাকে নাগরিক সংবর্ধনার মাধ্যমে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়। 1971 সালের 3রা জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশে রেসকোর্সে বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দেওয়া হয়। 1971 সালের 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ এখানেই প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর 9 মাস বীরত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং এই মাঠে আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের পর বাঙালি জাতির তাকে স্বতঃস্ফূর্তভাবে সংবর্ধনা প্রদান করেন এখানেই। 1972 সালের 17ই মার্চ
অনুষ্ঠিত এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বক্তব্য রাখেন এই উদ্যানেই। 1992 সালের 26শে মার্চ জাহানারা ইমামের নেতৃত্বে সংগঠিত 71 ঘাতক দলা নির্মূল কমিটি সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত গঠন করে। 1996 সালে বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী পূর্তির উৎসবে আমন্ত্রিত অতিথি বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা এবং ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাত বক্তব্য প্রদান করেন এই ঐতিহাসিক ময়দানে। চন্দ্রিমা উদ্যান। চন্দ্রিমা উদ্যান, যেটা নাম শুনলেই প্রথমে চলে আসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত এই উদ্যানটি। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানেই অবস্থিত। সমাধিকে কেন্দ্র করে এখানে মাজার কমপ্লেক্স প্রতিষ্ঠিত করা হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসেন। শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাতঃভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান। ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এই উদ্যানটি একটি অন্যতম উদ্যান। প্রথম দিকে এই উদ্যানটির নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান। 1981 সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং এই এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয়। এই স্থানটি কারো কাছে চন্দ্রিমা উদ্যান, আবার কারো কাছে জিয়া উদ্যান নামেও বেশ পরিচিত। চন্দ্রিমা উদ্যানটি শেরেবাংলা নগরের কেন্দ্রস্থলে অবস্থিত। জিয়া উদ্যানের দক্ষিণ পাশে জাতীয় সংসদ ভবন, উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বাণিজ্য মেলার মাঠ, পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁও পুরনো বিমানবন্দর অবস্থিত। এই উদ্যানটি 74 একর জায়গা জুড়ে অবস্থিত। জিয়া উদ্যান ও শহীদ জিয়ার সমাধি কমপ্লেক্স দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপনা। সমাধির পূর্ব পশ্চিমে রয়েছে ক্যান্টিন, দক্ষিণে ঝুলন্ত সেতু, উত্তরে মেমোরিয়াল হল এবং মসজিদ। সমাধির দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত। এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিধায় ক্রিসেন্ট নামকরণ করা হয়েছে। দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি বাঁধানো আছে, যা দর্শনার্থীদের বসার জায়গা। লেকের মাঝখানে তৈরি করা হয়েছে একটি সেতু, তার দুই পাশে দুটি ফোয়ারা রয়েছে। সন্ধ্যার পর ফোয়ারাগুলো চালু করলে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা ঘটে। জাতীয় সংসদের স্থপতি লুয়াই ক্যানের মাস্টার প্ল্যান নকশার সাথে সামঞ্জস্য রেখে জিয়া উদ্যানের আধুনিকায়ন করা হয়েছিল 2004 সালের 17 নভেম্বর। ব্রিজটি উদ্বোধন করা হয় তৎকালীন প্রেসিডেন্ট ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে। সমাধিতে প্রবেশের রাস্তা রয়েছে 4টি। সব মিলে সমাধির অভ্যন্তরীণ আয়তন হচ্ছে 14,400 বর্গফুট। উদ্যানের উত্তর পাশে নির্মিতব্য দ্বিতল ভবনের উপর রয়েছে মসজিদ। এই মসজিদের পাশেই রয়েছে বিশ্রামাগার, নিচে আর্কাইভ ও গবেষণাগার, পাঠাগার ও 100 জন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি সেমিনার হল। উদ্যানের পূর্ব পশ্চিম চত্বরে রয়েছে 2টি সুশোভিত বাগান, বিভিন্ন রকমের ফুল আর পাতাবাহারের সমারোহ। লাগানো হয়েছে দেশি বিদেশি সবুজ ঘাস ও গাছগাছালি। পার্কের বিভিন্ন বিষয় তদারকের দায়িত্বে রয়েছেন একজন কার্য সহকারী। 10 জন মালি উদ্যানটির গাছপালা পরিচর্যার দায়িত্ব পালন করে থাকেন। তারা পূর্ত মন্ত্রণালয়ের অধীনে 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন। উদ্যানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন 22 জন আনসারের একটি দল এবং বেশ কিছু পুলিশ সদস্য। আনসাররা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকেন। তারা 3টি শিফটে ভাগ করে এই উদ্যানের দায়িত্ব পালন করে থাকেন। জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন। এটি ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুয়াই ক্যান এটির মূল স্থপতি। তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের আইনসভার জন্য জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু করেন 1961 সালে। 1982 সালের 28 জানুয়ারি নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর একই বছরের 15 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদের 8ম অধিবেশনে প্রথম সংসদ ভবন ব্যবহৃত হয়। তখন থেকে আইন প্রণয়ন ও সরকারি কর্মকাণ্ড পরিচালনার মূল কেন্দ্র হিসেবে এই ভবন ব্যবহার করা হয়ে থাকে। লুয়াই ক্যান কমপ্লেক্সের অবশিষ্ট অংশের ডিজাইন করে থাকেন। জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ কমপ্লেক্সের একটি অংশ। কমপ্লেক্সের মধ্যে আরও রয়েছে সুদৃশ্য বাগান, কৃত্রিম হ্রদ ও সংসদ সদস্যদের আবাসস্থল। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ কমপ্লেক্সকে ঘিরে রয়েছে 4টি প্রধান সড়ক। উত্তর দিকে লেক রোড, পূর্ব দিকে রোকেয়া সরণি, দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউ, পশ্চিম দিকে মিরপুর সড়ক অবস্থিত। ফলে সংসদ ভবনে চলাকালে যানবাহন চলাচল ও সহজে নিয়ন্ত্রণ করার জন্য সুবিধা হয়ে থাকে। মূল ভবনটি কমপ্লেক্সের কেন্দ্রে অবস্থিত। এমপি হোস্টেল এবং জরুরি কাজে ব্যবহৃত ভবনসমূহ কমপ্লেক্সের বহির্ভাগে অবস্থিত। মূল ভবন ঘিরে অবস্থিত কৃত্রিম হ্রদ, 2টি বাগান এর মাঝের শূন্যস্থান পূরণ করেছে। মূল ভবনটির 9টি পৃথক পৃথক ব্লক দিয়ে তৈরি করা। মাঝের অষ্টভুজ ব্লকটির উচ্চতা 155 ফুট এবং বাকি 8টি ব্লকের উচ্চতা 110 ফুট।
দ্বিতীয় তলার একটি লাগোয়া ব্লকে প্রধান কমিটির রুমগুলো রয়েছে। সকল ধরনের সংসদীয় কার্যক্রম, মন্ত্রী, চেয়ারপারসন এবং স্ট্যান্ডিং কমিটির অফিস রয়েছে এই ভবনে। একই ভবনে সংসদীয় সচিবের জন্যও কিছু অফিস বরাদ্দ রয়েছে এখানে। এছাড়া এখানে রয়েছে প্রথম তলায় একটি গ্রন্থাগার, তৃতীয় তলায় সংসদ সদস্যদের জন্য লাউঞ্জ এবং উপর তলায় রয়েছে মিলনায়তন। দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউর অভিমুখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, আর এখান দিয়েই সংসদ ভবনের মূল প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখানে আরও রয়েছে নিয়ন্ত্রিত প্রবেশপথ, ড্রাইভওয়ে, প্রধান যন্ত্রকৌশল কক্ষ, গাড়ি পার্কিংয়ের জন্য বিস্তৃত পরিসর, টেলিফোন এক্সচেঞ্জ, রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত প্রকৌশলীদের অফিস কক্ষ, উপকরণ সরঞ্জাম রাখার বিভিন্ন স্থান। উত্তর দিকে রয়েছে রাষ্ট্রপতি প্লাজা, সম্মুখে লেক রোড অবস্থিত। এই প্লাজা সংসদ সদস্য এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয়ে থাকে। মার্বেলের তৈরি মেঝে, গ্যালারি এবং খোলা পথ এই প্লাজার নির্মাণশৈলীর অন্যতম বৈশিষ্ট্য। ঢাকা শিশু পার্ক বাংলাদেশের একমাত্র সরকারি খাতে শিশুদের বিনোদনের জন্য যে পার্কটি নির্মিত হয় এটি শাহবাগে অবস্থিত। এটি বিকল্পভাবে শহীদ জিয়া শিশু পার্ক বা সংক্ষেপে শিশু পার্ক নামেও পরিচিত। 1979 সালে 15 একর জমিতে প্রতিষ্ঠিত হয় এই পার্কটি। এটি বাংলাদেশের প্রথম শিশুদের বিনোদন পার্ক। বাংলাদেশের সরকারি মালিকানাধীন পর্যটন প্রচার সংস্থা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন একটি লাভজনক উদ্যোগ হিসেবে শিশু পার্কটি প্রতিষ্ঠা করে। 1983 সাল থেকে দক্ষিণ ঢাকার একমাত্র বিনোদন পার্ক বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রক্ষণাবেক্ষণ করছে। পার্কের বিভিন্ন রাইডের মধ্যে অন্যতম রাইডগুলি হলো হুইল ট্রেন, একটি মেরি গো রাউন্ড এবং বেশ কয়েকটি চাকা ভিত্তিক রাইড। বাংলাদেশ বিমান বাহিনী 1992 সালে পার্কে বিনোদনের জন্য একটি যুদ্ধ বিমানও দান করেন। প্রবেশের জন্য 10 টাকা এবং প্রতি রাইডের জন্য 10 টাকা। প্রতিদিন গড়ে 6000-এর বেশি দর্শনার্থী এই শিশু পার্কে এসে থাকেন। তবে বিভিন্ন উপলক্ষ হিসেবে দর্শনার্থীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। ঈদুল ফিতরের ছুটিতে দর্শনার্থীর সংখ্যা প্রায় 3 লাখের বেশি ছাড়িয়ে যায়। পার্ক থেকে সিটি কর্পোরেশনের বছরে প্রায় 20 কোটি টাকা আয় করে থাকেন। পার্কটি সোমবার থেকে বৃহস্পতিবার এবং শনিবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার এটি বেলা 2:30 থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। রক্ষণাবেক্ষণের অভাবে রাইডগুলির অবস্থার অবনতি হয়েছে দিনে দিনে। বর্তমানে এটি আধুনিকায়ন ও সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরে। বঙ্গবন্ধু নব থিয়েটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার বা ভাসানী নব থিয়েটার রাজধানী ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। এখানে নবমণ্ডল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং নবমণ্ডলের ধারণা পাওয়ার জন্য কৃত্রিম নবমণ্ডল তৈরি করা হয়েছে। প্রায় 5.4 একর জায়গায় স্থাপিত এই নব থিয়েটারটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিচালনা করে আসছে। 1995 সালে গৃহীত সরকারি পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ সরকার এটি স্থাপনের পরিকল্পনা নেন। এর নকশা করেন তৎকালীন গণপূর্ত অধিদপ্তরের উপপ্রধান আলী ইমাম। নকশাটি 1997 সালের 17 মার্চ অনুষ্ঠিত একনেকের বৈঠকে অনুমোদিত হয় এবং 2000 সালের 17 জুলাই এর নির্মাণ কাজ শুরু হয়। শুরুতে ঢাকার আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পাশে এটি স্থাপন হওয়ার কথা ছিল। এর যন্ত্রপাতি স্থাপন সহ ভিতরের সব গুরুত্বপূর্ণ কারিগরি কাজ জাপানের অপটিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি করেছে। স্থাপনা নির্মাণ করেছে বাংলাদেশি মাসুদ অ্যান্ড কোম্পানি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলমগীর হাবিবের নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটি নির্মাণ কাজ তদারকি করেন। 2000 সালের 17 জুলাই থেকে 1 সালের 7 নভেম্বর পর্যন্ত কাজ বন্ধ থাকে। পরে 2000 সালের মাঝামাঝি পুনরায় তা চালু হয়ে 2003 সালের মে মাসে এর নির্মাণ কাজ শেষ হয়। 25 সেপ্টেম্বর তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা তা উদ্বোধন করেন। এটির নির্মাণ ব্যয় হয় প্রায় 120 কোটি টাকা। স্থপতি আলী ইমাম এই নব থিয়েটারটির নকশা প্রণয়ন করেন। প্রাচীন ধ্রুপদী আধুনিক নির্মাণ রীতির মিশ্রণ অনুসৃত হয়েছে এই নব থিয়েটারের মাঝে। সপ্তর্ষি মণ্ডলের 7টি তারাসহ 7 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতির্বিজ্ঞানে। এরই প্রতীকী প্রণয়ন হিসেবে মূল ভবনের সামনের অংশে 2 পাশে 7টি করে মোট 14টি ফ্রি হাইট রোমান কলাম আছে, যার উচ্চতা 40 ফিট। নব থিয়েটারের মাঝে স্থাপিত 32 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট মূল ডোমটির উচ্চতা 5 তলার সমান। এতে আছে একটি স্পেস থিয়েটার গেম যা 275 আসন বিশিষ্ট, একটি রাইড সিমুলেটর বা 30 আসন বিশিষ্ট, চলচ্চিত্র ও স্লাইড প্রদর্শনের সুবিধাসহ সম্মেলন কক্ষ প্রভৃতি। নব থিয়েটারের 3টি তলা মাটির নিচে এবং 2টি তলা মাটির উপরে। প্রতিবন্ধীদের জন্য পূর্ব দিকে রয়েছে আলাদা সিঁড়ি এবং মাটির নিচে 2টি তলায় রয়েছে বিশ্বের সেরা বিজ্ঞানীদের পরিচিতি ও আলোকচিত্র পর্ব।
নব থিয়েটারে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর। অদূরে বিজয় সরণি মোড় থেকে সংসদ ভবন বাইপাস সড়কের দিকে একটুখানি এগিয়ে সামনে আর নব থিয়েটার থেকে পশ্চিমে কয়েক পা এগিয়ে গেলেই এই জাদুঘরের অবস্থান। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ এই জাদুঘরটি সজ্জিত। প্রথম দিকে ফ্রিতে প্রবেশ করা গেলেও এটি প্রবেশ করতে এখন টিকিট কাটতে হয়। বাংলাদেশের প্রাগৈতিহাসিক যুগের নৌ শাসন প্রতিষ্ঠা, ঐতিহ্য সংবলিত ইতিহাস, পলাশী পাল, ব্রিটিশ শাসন থেকে শুরু করে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ অর্জন মহান মুক্তিযুদ্ধ এবং এর নেপথ্যে সামরিক শাসনের অবদান, নৌপথ, রাজপথ, আকাশপথের অতর্কিত আক্রমণের হাত থেকে তৎকালীন সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশের নামক স্বাধীন ভূখণ্ডকে যেভাবে প্রতিরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন তাদের স্মৃতিচারণে অ্যানিমেশন, হলোগ্রাম এবং বাস্তব অর্জনের কৃতিত্ব স্বরূপ সম্মাননা স্মারক এর সমন্বয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত একমাত্র পরিপূর্ণ মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর হলো বঙ্গবন্ধু সামরিক মুক্তিযুদ্ধ জাদুঘর। জাদুঘরটি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেনাবাহিনীকে তুলে ধরতে প্রতিষ্ঠা করা হয়েছে। তাই সামরিক জাদুঘরের সব ধরনের কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে থাকে। জাদুঘরের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের ভারও এই সেনাবাহিনীর উপরেই ন্যস্ত। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে প্রবেশ করতে টিকিট মূল্য 50 টাকা। তবে অনলাইনে কাটলেও সুবিধা, অফলাইনে টিকিট নেওয়ার ব্যবস্থাও আছে। ভিতরে প্রবেশে অবশ্যই মাস্ক পরে যেতে হবে। কোনো প্রকার খাবার বহন করা নিষিদ্ধ। বিশেষ কয়েকটি কারণে আপনি সামরিক জাদুঘর ঘুরে আসতে পারেন। আমাদের মাতৃভূমি সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা অনুমান করতে পারবেন। আমাদের সেনাবাহিনীর গৌরব ও বীরত্বগাথা সম্পর্কে জানতে পারবেন। আধুনিক সব সমরাস্ত্র প্রদর্শন এ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন। মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র সরঞ্জাম দেখতে পাবেন এই সামরিক জাদুঘরেই। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি বাংলাদেশের সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় এই চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয়। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা 1974 সালের 23 জুন, যেটা এখন মিরপুর 1-এ অবস্থিত। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট প্রায় 37.5 মিলিয়ন টাকা, যার মধ্যে 25 মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয়ে থাকে। 50-এর দশকের শেষভাগে ঢাকার সুপ্রিম কোর্টের সামনে বর্তমান ঈদগাহ এলাকায় 4 থেকে 5 একর জায়গা জুড়ে ছোট আকারে একটি চিড়িয়াখানা স্থাপন করা হয়েছিল। চিড়িয়াখানাটিতে বেশ কিছু পুকুরও ছিল ভিতরে। পাড়ের খানিকটা জায়গা জুড়ে একটি বলাকা প্রদর্শনী ছিল। সেখানে রাজহাঁস, পাতিহাঁস, শীতের পরিযায়ী হাঁস এবং অন্যান্য পশু পাখিও ছিল। হাড়গিলা, সারস এবং ময়ূরও ছিল প্রদর্শনীর জন্য। বানর, হনুমান, হরিণও ছিল সাথে। সরীসৃপের মধ্যে অজগর ও কুমির ছিল প্রধান। ঢাকা চিড়িয়াখানার আয়তন প্রায় 75 হেক্টর। চিড়িয়াখানা চত্বরে 13 হেক্টরে 2টি দৃষ্টিনন্দন প্রশস্ত লেক রয়েছে। বর্তমানে ঢাকা চিড়িয়াখানায় 191 প্রজাতির 2150টি প্রাণী রয়েছে। তবে ঢাকা চিড়িয়াখানায় 138 প্রজাতির 2622টি প্রাণী ও পাখি রয়েছে বলে জানিয়েছেন বর্তমান প্রাণী সম্পদ মন্ত্রী। ঢাকা জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করতে টিকিট নিতে হয়, যার মূল্য 10 টাকা এবং মেন গেট দিয়ে প্রবেশ করলে টিকিট মূল্য 50 টাকা। তবে 2 বছর বাচ্চাদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না এবং ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক টিকিটের মূল্য নেওয়া হয়, তবে আইডি কার্ড প্রদর্শন করা বাধ্যতামূলক। পরিশেষে বলি, যে কোনো স্থানে পরিদর্শনে গেলে অবশ্যই নিয়ম মেনে যাবেন। আর হ্যাঁ, আসুন দেশের সম্পদ রক্ষার্থে এগিয়ে আসি। দেশ ও মানুষের পাশে থেকে নিজেকে একজন সুনাগরিক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করি। শহরকে পরিষ্কার রাখুন, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলুন। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও অন্য একটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।